ইসমাম গম্ভীর হয়ে বলে প্রেরণাকে। প্রেরণা ম্লান হেসে বলল, ঠিক পারবে। কিভাবে পারবে? যেভাবেই পারুক, শুধু শ্বশুরবাড়িতে হাত না পাতলেই তো হবে, তাই না? প্রেরণা ঘুরে স্বামীনের দিকে তাকায়, নর্মস্বরে বলে, আঙ্কেল, আপনার কথা অনেক শুনেছি। আপনি সব থেকে প্রবীণ মানুষ, আশা করছি একজন সুবিবেচকও। বলুন, ছেলে মেয়ে দুটো ভুল করেছে বলে ওদের সাথে আরেকটা অন্যায় করব এখন? শুধু আমাদের মনে জ্বলন কমানোর জন্য? ভেবে বলুন আঙ্কেল। স্বামীন সবার মুখের দিকে এক এক করে তাকায়। ভীষণ দ্বিধা পড়েছে সে। তখনই মইন বলে ওঠে, বিয়েটা মেনে নিয়ে দুপক্ষের সমঝোতা চলে যায়। এটা নিয়ে বাড়াবাড়ি করে আমার মনে হয় না এগোতে পারবেন, কারণ আইনের মাধ্যমে আপনারা কোনো সুরাহা পাচ্ছেন না। আই এম সরি। ইহান প্রেরণার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার বোনকে আপাতত বাড়িতে নিয়ে যাই। আমরা দুপক্ষের লোক বসে বরং আজ সন্ধ্যার পর আলোচনা করি। প্রেরণা, আপনাদের ভাবাভাবি কাথা পুরি, যার সিদ্ধান্ত হবে এখানেই হবে। আপনার এই মেয়েটিকে বাড়ি নিয়ে টর্চার করাবেন না, না তার গ্রান্টিকে। উঁচু গলায় বলে ওঠে সে। ইরফান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। শহরে একজন ক্ষমতাশালী পলিটিশিয়ানকে কথায় কথায় দমিয়ে দিচ্ছে ভদ্রমহিলা। অবাক সে নিজেকে দেখে। স্বামী ততক্ষণে নীরবতা ভেঙে বলে, বিয়ে হবে আবারও। এখানে কাজী আবারও বিয়ে পড়াবে। ইসমাম ভাইয়ের কথায় চুপ করে বসে পড়ে বেঞ্চেতে। ইরফান রক্তচক্ষু নিয়ে দেখল বড় বাবাকে। হাত দুটো মুষ্টিবদ্ধ করল সে। বিয়ে পড়ানো হলে আবারও ইয়ানা আর প্রীতম আবারও কবুল বলবে। ইয়ানা এবার কবুল বলছে রোবটের মতো। কাজী হেসে স্বামীনকে বলে, আসুন আমরা ওদের জন্য দোয়া করি। হৈ হৈ করে ওঠে প্রীতমের বন্ধু বান্ধব। প্রীতম হাসল বিশ্বজয়ের হাসি। ঘাড় ঘুরিয়ে ইয়ানাকে দেখল সে। ইয়ানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার দুপাশে দাঁড়িয়ে আছে সেহা, ইনশিয়া। ইরফান তেলে বেগুনে জ্বলছে, হাত নিষ্পিস করছে তার। চেঁচালো ইসমামের ওপর, ছোট বাবা, তোমার মেয়েকে ওর সাথে সত্যি বিয়ে দেবে? ইসমাম একটা কথাও বলল না আর। হাত মুষ্টিবদ্ধ করে ইরফানের দেওয়ালে সজোরে এক ঘুষি বসিয়ে দিয়ে স্বামীনান ইহানকে বলল, পস্তাবে, বহু পস্তাবে। আমার আদরের বোনটাকে খালে ভাসিয়ে দিয়েছ না, পস্তাবে তোমরা। তারপর সবাইকে হতবাক করে দিয়ে ইরফান মুইন কেবিনের দরজায় একটা লাথি বসিয়ে গটগট করে পুলিশ সুপার কার্যালয় থেকে বেরিয়ে যায়। ওরা সবাই হতবাক হয়ে দেখল ইরফান মির্জার প্রস্থান। ইরহান মুহিনকে বলল, ও একটু অমন। মুহিন বলল, ঠিক আছে, আপনারা আপনাদের কাজ শেষ করুন, এখন দোয়াপাঠ হবে। প্রীতমের বন্ধুরা গোপনে ফোনের ক্যামেরা অন করে রাখলো, প্রমাণ রেখে দিবে, যাতে মির্জা বাড়ির বড়লোকগুলো তা অস্বীকার না করতে পারে এই বিয়ে। পরিস্থিতি যথেষ্ট শান্ত এখন। কাজী নতুন বর-বউয়ের উদ্দেশ্যে দোয়াপাঠ করতে শুরু করলেন। প্রেরণা গিয়ে ইনায়ার মাথায় তার ওড়না তুলে দিল, নিজেও আঁচল টেনে ঘোমটা দিয়ে মোনাজাত ধরল। সেহা মাথায় ওড়না টানল। এখানে উপস্থিত মেয়েগুলো একপাশে দাঁড়িয়ে। শুধু ইনশা মাথায় ঘোমটা দিতে পারল না। সে শার্ট প্যান্ট পরে আছে, ঘোমটা কিভাবে দেবে? সবার দিকে তাকিয়ে আছে বোকার মতো। মাথা ঢাকবে কি করে বুঝতে পারছে না। তারপর সেহাকে ফিসফিসিয়ে বলল, তোর ওড়নাটা অর্ধেকটা আমি মাথায় রাখি। সেহা হেসে অনুমতি দিল। ওর অর্ধেক ওড়না ইনশা নিজের মাথায় টেনে নিল। মুহিনের দৃষ্টি আচমকা গিয়ে ইনশিয়াতে আটকায়। অদ্ভুত ভঙ্গিতে অন্যের ওড়না অর্ধেক মাথায় তুলে মোনাজাত ধরছে টম্বায়। মুহিন গম্ভীর মুখে, ঠোঁটের কোণে ফুটে উঠছে অস্পষ্ট হাসি। কি অদ্ভুত একটা মেয়ে, অথচ মুহিন বিরক্ত হতে পারে না। কিছু পর ইনশিয়াকে দেখে মুহিন চোখ সরিয়ে নিয়ে কাজী সাহেবের নির্দেশনা দুহাত তুলে মোনাজাত ধরল। বর্বর উদ্দেশ্যে দোয়াপাঠ শেষ করতেই প্রেরণা এসে দাঁড়ালো ইরহানের মুখোমুখি। এক পলক সবাইকে দেখে নিয়ে ইরহানকে বলল, এখন আপনার বোন আর বোন জামাই আপনাদের বাড়িতে নিয়ে যান। আপনাদের এখানে কি নিয়ম জানা নেই, তবে আমাদের ওখানে প্রচলিত নিয়মে বর্বর বাসর হবে মেয়ে বাড়িতে, নিয়ে যান। সন্ধ্যায় আপনার আর স্বামী আঙ্কেলের সাথে আমি বসবো আলোচনা করতে। আমার ভাইয়ের বউ আমি অনুষ্ঠান করে নেব। এতপর ইসমামের সামনে গিয়ে দাঁড়ায় প্রেরণা। নরম গলায় অনুরোধের সুরে বলে, আঙ্কেল, মেয়ে জামাইকে নিয়ে যান, কোথাও যাবে না ওরা। চেঁচিয়ে উঠল ইসমাম মির্জা। মইন
কক্ষে উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকাল। শামীম ভাইকে বলল, মানে? বিয়ে তো মেনে নিলি? ইসমাম হেসে কঠিন গলায় বলল, বিয়ে মেনে নিয়েছি যাতে তোমার আদরের ভাতিজি তার পবিত্র ভালোবাসার সাথে অবৈধ বিয়ে ট্যাগ লাগিয়ে সংসার না করে। বিয়ে মেনে আমার বাপের দায়িত্ব পালন করেছি, তোমাদের শান্তি দিয়েছি, তবে ওই মেয়ে আমার বাড়িতে যাবে না, কোনোদিনও না। ইনায়া দু চোখ তুলে পাপার দিকে তাকালো। প্রীতম তাকালো ইনিয়ার দিকে। ছোট পাপা, এখন একটু বাড়াবাড়ি করছো, কঠিন গলায় বলে ইহান। পরপর ইসমামকে ধমকায় শামিন আর ইলহাম। ইসমামের কোনো ভ্রুক্ষেপ নেই। সে ইয়ানার দিকে তাকিয়ে বলে, সুখে থাকো স্বামীর সাথে, শ্বশুরবাড়ি চলে যাও। ইনা ঠাই দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে পাপার দিকে। তার চোখ এখনো পানি নেই, শুধু অস্ফুটে বলো, একটিবার মাম্মার কাছে যাব পাপা? কোনো দরকার নেই মা, তুমি তোমার সংসারে যাও, মন দিয়ে সংসার করো। তোমার মাম্মা তোমার এই রূপ দেখলে আঘাত পাবে। এত বড় উপকার আর করো না দয়া করে। ইনশিয়া তার ছোট বাবা আর ইনায়াকে দেখছিল। সে কল্পনা ইসমামের স্থান শামিনকে আর ইনার স্থান নিজেকে দেখে ঘুরে পাপার দিকে তাকায়। আনমনে মাথা নিচু হয়ে যায় তার। ইসমাম ঘুরে শামিন, ইলহাম, ইয়ানা, ইনশিয়া, সেহা সবাইকে দেখে বলে, আজ এই মেয়েকে ওই বাড়িতে নিয়ে গেলে আমি আর আমার বউ বাড়ি ছাড়া হব। চললাম, তোমরা ওকে ওর স্বামীর বাড়িতে দিয়ে এসো। দাঁড়ালো না ইসমাম, হন্তদন্ত হয়ে সেও বেরিয়ে যায়। ইহান আর শামিন শুকনো মুখে দুজন দুজনের দিকে তাকিয়ে রয়। ইনিয়া মেঝেতে বসে পড়েছে ধপ করে। ইনশিয়া আর সেহা ছুটে এসে ধরল ওকে। প্রেরণা ভীষণ চিন্তায় পড়ে গেল। শামীমের সামনে গিয়ে দাঁড়ায়। বিনয়ের সহিত, আঙ্কেল, আমি বরং ওদের বাড়িতে নিয়ে যাই, আপনি আপনার ছোট ভাইকে বোঝান, আমি সন্ধ্যায় আপনার সাথে যোগাযোগ করব। শামীম আবারও ইহানের দিকে তাকায়। ইহান অস্ফুট বলল, চলো, আর কি করার আছে। শামীম নির্লিপ্ত। ইনায়া মাথায় হাত বুলিয়ে দিল। ইলহাম কপালে চুমু খেয়ে ইনায়ার। ইহান বোনকে দীর্ঘ সময় জড়িয়ে ধরে রাখল। ইনশিয়া আর সেহা তো আলগে রেখেছে মেয়েটাকে। ইনায়া কোনো কিছুতে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। সে দাঁড়িয়ে আছে জড়বস্তুর মতো। প্রীতম একদৃষ্টিতে দেখছে ইনায়াকে। এতপর প্রেরণা, শামীম, ইহান, ইলহাম কাছ থেকে বিদায় নিয়ে ইনায়া, প্রীতম আর ওর সব বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে যায় এসপি অফিস থেকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয় মির্জা বাড়ির সদস্যরা। এরপর মঈনকে বলে তারাও বেরিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর মঈন ফরাজি তার চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে থাকে। ঠোঁটে তার হাসি। এতক্ষণ ধরে একটা পরিবারের মান অভিমান দেখল সে। মঈন মনে মনে আওড়ালো, কি অদ্ভুত একটা পরিবার, অদ্ভুত সব মানুষ, অদ্ভুত তাদের বিয়ে। বাইকের স্পিড বাড়িয়ে শান্তি পাচ্ছে না ইরফান। উচ্ছৃঙ্খলভাবে রাস্তার সব গাড়িতে ওভারটেক করে বাড়ির দিকে ছুটছে সে। ক্রোধে ফেটে পড়ছে সে। বড় বাবা, পাপা, বড় দাদার, এমনকি শেষ পর্যন্ত ছোট বাবা নির্লিপ্ততায় সে ভীষণ খেপেছে সবার প্রতি। রক্ত টকবক করছে, ফুটছে মির্জা বাড়ি রকচাটা পাগল পাগল মেজাজি ছেলেটি। বাড়িতে ঢুকেই দেখল লিভিং রুমে পরি আর ঋতু বসে আছে। আলো তখন খাবার টেবিলে দুপুর খাবার পরিবেশন করছিল। ইরফানের দিকে তাকিয়ে বলল, এ ব্যাপার কি বলতো? তোর বড় বাবা, তোর পাপা, ইহান, তোরা ছোট পাপা, সেহা, ইনশিয়া, ওদের কাউকে ফোনে পাচ্ছি না। ইনায়া কোথায়? দুপুরে খাবার কেউ খাবে না নাকি? সবাই লাপাত্তা। ইরফান বড় মায়ের কথায় জবাব না দিয়ে হন্তদন্ত দোতলায় চলে যায়। আলোরা তিনজা ভীষণ অবাক। মনে হচ্ছে আজ একটু বেশি চটেছে ইরফান মির্জা। ব্যাপার কি? ঘরে ঢুকি ইরফান দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়ে রইল দীর্ঘ সময়। উঠে তার বক্সিং পিলোটাকে বেশ কিছুক্ষণ পাঞ্চ করে একটা নাক ঠান্ডা করার ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। আবারও তার পাগল পাগল লাগছে, খুন চাপছে মাথায়। এখনই ঠান্ডা হতে হবে, নয়তো কারো প্রাণটা বের করে দেয় কে জানে। খানিক বাদে বাড়িতে ঢুকলো ইসমাম। ক্লান্ত পায়ে হেঁটে সে লিভিং রুমের দিকে এগোতে অসুস্থ পরি উঠে দাঁড়ায়। আলো আর ঋতু পাশে দাঁড়িয়ে। পরি নিচু স্বরে বলে উঠে, কি ব্যাপার বলো তো? লাঞ্চ সময় হয়ে এসেছে, আজ কারো কোনো পাত্তা নেই। বাকিরা কোথায়? মেয়ে কোথায়? ইসমাম ওদের তিন যার দিকে এক পলক
করে তাকালো। এতপর ক্ষীণস্বরে পরীকে বলল, তোমার মেয়ে বিয়ে করে নিয়েছে পরী। বাকিরা সবাই তাকে শ্বশুরবাড়িতে তুলে দিতে গিয়েছে। ভাই আর ভাইয়ের বউকে নিয়ে প্রেরণা নিজের অ্যাপার্টমেন্টে ঢুকলো। ওদের সাথে প্রীতমের সব বন্ধুরাও এসেছে। ফ্ল্যাটে ঢুকে প্রেরণা ইনার হাত ধরে একটা সোফাতে বসিয়ে এসি পাওয়ার বাড়িয়ে দিল। এতপর প্রেরণা চেঁচিয়ে মিস জেনিকে ডেকে বলল, মিস জেনি, জলদি ছোট ফুপিকে কল করে আসতে বলুন, আমি ভীষণ ব্যস্ত, তাড়াতাড়ি। পৌনমী আর শুদ্ধ বেরিয়ে এলো ঘর থেকে। পৌনমী জানতে চায়, কি হয়েছে আপু, ভাইয়া কোথায়? প্রেরণা এক গ্লাস পানি খেয়ে পৌনমীর হাত ধরে টেনে এনে ইনায়ার পাশে বসিয়ে দিল। বলল, এটা তোর ভাবি পৌনমী, কিছুক্ষণ আগে প্রীতম আর ওর বিয়োগ হয়েছে। অবাক পৌনমী হাত দিয়ে হাতুড়ে ইনায়ার হাতটা ধরল আলতো করে। বিস্ময় কাটিয়ে উঠে প্রেরণাকে কিছু বলার আগে প্রেরণা উঠে দাঁড়ায়। প্রীতমের সব বন্ধু বান্ধবদের দিকে তাকিয়ে বলো, কোমর বাঁধো সবাই, আমি একা কিছু করতে পারবো না। জামিলা সবাই হাসলো। হাত পা ছড়িয়ে মেঝেতে বসে পড়ে। এতক্ষণে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইনায়া এসপি অফিস থেকে বেরোনোর পর থেকে নিশ্চুপ, না কারোর সাথে কথা বলছে, না কোনো দিকে তাকিয়েছে, শুধু মাথা নিচু করে রেখেছে। প্রীতম সোফাতে ওর পাশে চুপচাপ বসে আছে। চশমার নিচ থেকে নীল চোখ দুটো তেসরা নজরে দেখল তার অভিমানী নতুন বউকে। মেয়েটি যে ভীষণ খেপেছে তার উপর, তা তো নিশ্চয় বোঝা যাচ্ছে। প্রেরণা ওদের বসিয়ে রেখে একটা বাটিতে দুটো মিষ্টি আর এক গ্লাস দুধ এনে ইনায়া প্রীতমের মুখোমুখি বসলো। এটাকে বলে দুধ মধু রিচুয়াল। শাওকাত আর তার বিয়ের পর ফুপি এমন করেছিল। প্রেরণার মনে আছে, শাওকাতের আধা খাওয়া মিষ্টি জোর করে প্রেরণাকে খাইয়েছিল ফুপি। সে একটা মিষ্টি তুলে প্রীতমকে আর ইনায়াকে অল্প করে খাইয়ে দুধটা অল্প করে খাইয়ে দেয়। ওরা বিনা বাক্যে ব্যয় প্রেরণার কথা শুনল। তারপর প্রেরণা টিস্যু পেপার দিয়ে দুজনে মুখ মুছে দিয়ে প্রীতমের দিকে তাকায়। প্রীতম তার আপুর দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। ঠিক তখনই প্রেরণা ঠাস ঠাস করে দুটো জোরালো চর ভাইয়ের দু গালে দিয়ে কঠিন চোখে তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। চরের শব্দ কেঁপে ওঠে পৌনমী। শুদ্ধ খালামণির কোলে মধ্যে বসে পড়ে মাম্মা রাগী ভাব দেখে। হতভম্ব প্রীতমের বন্ধু বান্ধবরা। হতভম্ব প্রীতম। ইনায়াও চমকে উঠেছে। প্রীতম দু হাতে দু গাল চেপে ধরে রেখে বলল, আপু। প্রেরণা ফুঁসছে। এতক্ষণে সে ভাইয়ের প্রতি জমে থাকা সব রাগ উগরে দিয়ে চেঁচিয়ে, কাট দে আহাম্মক, তোর কাট দে, বেয়াদব কোথাকার, এক্ষুনি দে। প্রীতম ভীত চোখে বোনের দিকে তাকিয়ে থেকে পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে দেয় বোনের হাতে। প্রেরণা উঠে দাঁড়ায়। মিস জেনিকে বলে অ্যাপার্টমেন্টের সব মহিলাদের খবর দিয়েছি, তারা আসবে বউ দেখতে, মিষ্টি খাইয়ে দেবে সবাইকে। আমি একটু শপিংয়ে বেরোচ্ছি। এই বেয়াদবকে আর ওর বউকে কিছু খেতে দিন, জামিদের খেতে দিন। আমি যাব আর আসবো। প্রেরণা পৌনমীকে উদ্দেশ্য করে বলে, পৌনমী, ভাবির পাশে বসে থাকবি, গল্প করবি, ঠিক আছে? পৌনমী মাথা নাড়ায়। প্রেরণা কিছু না খেয়ে আবারও বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। প্রীতমের সব বন্ধুরা মাথা ঘুরিয়ে প্রীতমের দিকে তাকায়। প্রীতম তবদা খেয়ে তখনও দু গালে হাত চেপে ধরে বসে আছে। শুধু এগিয়ে এসে মুখ হাসি হাসি করে বলে, মামা তোমাকে মেরেছে কেন মামা? প্রীতম কোনো জবাব দেয় না। তেসরা নজরে আবার বউকে দেখে। ইনা মাথা নিচু করে বসে আছে। জামি শুদ্ধকে বলে, মাম্মা তোমার মামাকে দোয়া করে দিয়েছে, শুদ্ধ মামা তার বিবাহিত জীবন যেন সুখের হয়। এটা বড় বোন জাতীয় দোয়া। এই দোয়া দু গালে দিতে হয়। এই দোয়ায় অনেক ফজিলত। ওই যে তোমার মামার পাশে যে বসে আছে সে তোমার মামি। মামি? শুদ্ধ অবাক হয়ে জানতে চায়। মামি, মামার বউ। শুদ্ধ জানে না মামার বউ কি। সে অবাক চোখে দেখছিল গুলগালে পুতুলের মতো আন্টিটাকে। পৌনমী জামিকে বলে, জামি ভাইয়া, ভাবি অনেক সুন্দর তাই না? ইস, আমার না খুব দেখতে ইচ্ছে করছে ভাবিকে। ইনায়া এতক্ষণে মাথা তুলে পৌনমীর দিকে তাকালো। নিজের সমস্ত মন খারাপ পাশে সরিয়ে রেখে পৌনমী হাত দুটো ধরে। তারপর তার হাত দুটো নিজের গালে ছুঁয়ে বলে, তুমি আমায় ছুঁয়ে দেখো আমি সুন্দর কিনা। এক নিমিষেই সামান্য আন্তরিকতায় পৌনমী ভীষণ পছন্দ হয়ে যায়
তার ভাবিকে। জামে প্রীতমের দিকে তাকায়, বলো ওমা তোর বউ তো, কথা বলো প্রীতম। ইনা সেসব পাত্তা না দিয়ে রাগী গলায় মিস জেনিকে বলো, আন্টি আমাকে একটা রুম দেখিয়ে দিন তো, আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। মিস জেনি প্রীতমের দিকে তাকায়। প্রীতম তখনও আপুর চরে ঘুরেছিল, থমথমে মুখ, খুব সাহস ইনায়াকে বলে, আমার রুম ওদিকে। ইনায়া একবার তাকালো না প্রীতমের দিকে। পূনমীকে বলো, আমাকে তোমার রুমে নিয়ে চলো পূনমী। মাথায় হাত রেখে পরি কিছুক্ষণ কাঁদল। তার দুপাশ থেকে তাকে ধরে আছে। বাড়িতে কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত, তবে ঘটেনি। পরি যতটা উত্তেজিত হবার কথা ছিল পরি হয়নি, শুধু অজরে চোখে জল ফেলছে। একটু পর পর ইসমামকে বলছে, ওকে একটু আমার সামনে নিয়ে আসেন, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই, নিয়ে আসেন। বাড়িতে শামিন, ইলহাম, ইহান, ইনসা, সেহা সবাই পৌঁছেছে। লিভিং রুমে বিশাল জটলা, সবাই মলিন মুখে দেখছে ক্রন্দনরত পরীকে। ইসমাম তার স্ত্রীকে বলে, কেঁদো না, এখন অসুস্থ হয়ে আমাকে আর ভুগিও না পরি, প্লিজ থামো। ঋতু ভয়ে ভয়ে জানতে চায় ছেলেটি কেমনতর, এভাবে হুট করে বিয়ে করলো জেদ দেখিয়ে। শামিন বসলো সোফাতে, নরম গলায় বলল, এখন এসব বলে তো লাভ ক্ষতি কিছুই হবে না ঋতু, এখন আমাদের সবাইকে ঠান্ডা মাথায় এগোতে হবে। মেয়ে জামাইকে মেনে নিয়ে ওদের পথটা সহজ করতে হবে। দুজন ক্যারিয়ার পরে আছে সামনে, ইনু সায়েন্টিস্ট হবে, ওর কত স্বপ্ন, আমরা এমন করলে মেয়েটা ভেঙে পড়বে। ইসমাম চেঁচিয়ে বলল, ক্যারিয়ারের কথা নিজেকে ভাবছেও না ও। আর ভাইয়া, তোমাদের এসব আহ্লাদ দেখলে আমার রাগ উঠে যাচ্ছে, প্লিজ বন্ধ করো এসব। আলো ইসমামকে থামিয়ে দিয়ে বলো, সব শুনলাম, কিন্তু তুমি আসলে বাড়াবাড়ি করছো ইসমাম। তোমার ভাই যা সিদ্ধান্ত এনেছে সেটা সঠিক আমার মনে হয়। মেয়ে আমাদের, কষ্ট পেলে কষ্ট আমাদের বুকেই লাগবে। মেয়ে জামাইকে মেনে নেওয়া উচিত আমাদের। হ্যাঁ, ওর কষ্ট বোঝার তোমরা। যে মেয়েটা নিজের বাবা মায়ের কথা একটাবার ভাবলো না বলে ইনু তার বাবা মাকে ভালোবাসে না এমন তো নয়। একটু নরম হয় ইসমাম। আমি আর তোমার ভাইয়া সন্ধ্যায় গিয়ে মেয়ে জামাইকে নিয়ে আসবো, প্লিজ শান্ত হও, এত জেদ দেখিও না। টিপিক্যাল মান্ধাতা আমলের বাবার মতো করছো তুমি। শান্ত ভাইয়া আর ঈশিতাপু বিয়েতে তো এমন করনি তুমি। শান্ত ওই প্রীতম এক হলো, শান্ত ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিল, আমার বোনকে চেয়ে নিয়েছে, অনুরোধ করেছে, তো প্রীতম চাইতে এলো তো রাজি হওনি, ঘাটতারামি করেছ, অপমান করেছ। ইসমাম মেলান হাসলো, বলল, বিষয়টা ইনসা হলে এভাবে বলতে? কখনোই না। একজন বাবা নিজের সেন্টিমেন্টে নিয়ে মাপতে এসো না প্লিজ। আর ইনসাই ওভাবে তোমাদের মতো ছাড়া কাউকে পেতে চাইলে তোমরা এতটাই মহান হতে পারতে না আমার মতো জাজমেন্টাল আচরণ করতে। আলো চুপ হয়ে যায়। লিভিং রুমে এক কোণে দাঁড়িয়ে ইনসা মাম্মার ছোট বাবার কথোপকথন শুনল, মাথা নিচু করে। শামিন তখন বলে উঠে, কি করতাম জানি না, তবে চেষ্টা করতাম আমার মেয়ের সুখটা আগে দেখতে। ইনসা ঘুরে পাপার দিকে তাকায়, তার মুখ থমথমে। ইসমাম হাসল, উঠে দাঁড়িয়ে পরীর হাত ধরে টেনে তুলে বলল, সেটা এমন পরিস্থিতি এলো দেখা যাবে ভাইয়া, দেখব তখন তুমি কি করো। তবে প্লিজ এখন আমায় আর আমার স্ত্রীকে ফোর্স করবে না। একটা অকৃতজ্ঞ মেয়ে নিজের মৃত্যু ঝুঁকি নিয়ে যে মা ওকে জন্ম দিল, সে যে অসুস্থ সেটাও মাথায় ঢুকলো না ওর। তোমার ওকে আর ওর স্বামীকে নিয়ে নাচানাচি করো, তবে ওর বাড়িতে গিয়ে এই বাড়িতে আনতে পারবে না, খবরদার। পেলো না? ফিরেছে আধ ঘন্টা মাথায়, তখন প্রায় মাগরিবের উক্ত হয়ে গিয়েছে। প্রীতমের বন্ধুরা কেউ যায়নি, সবাই হাতে হাতে গোটা ফ্ল্যাটটা গুছিয়ে দিয়েছে। পেলো না? 1.5 ঘন্টা শপিং। ইনায়া যেন বেশ কিছু দামি শাড়ি কিনেছে, বিয়ের শাড়ি, আর কিনেছে কিছু স্ট্রিট ড্রেস, কসমেটিক্স, টয়লেটিস, জুতা। মোটামুটি প্রীতম গত সপ্তাহে উপার্জন করা 70,000 টাকা পুরোটাই খরচ করেছে ওর বইয়ের জন্য। কাজটা করে একটা পৈশাচিক আনন্দ পেয়েছে প্রেরণা। প্রীতমের কার্ডটা খালি, এখন ফতুর হয়ে বসে থাকুক বেয়াদবটা। প্রেরণা ইচ্ছে করলো নিজের টাকায় আরও কিছু কিনতে, পরে ভাবলো ইনায়াকে নিয়ে আসবে,
সে নিজের পছন্দ অনুযায়ী পরে কিনবে। বাড়িতে ফিরে সবাইকে শপিং দেখাচ্ছিল সে। নতুন বউ দেখতে এসেছে অ্যাপার্টমেন্টের মহিলা। তারা এসেছে দেখলে নতুন ঘুমিয়ে আছে পুনমের ঘরে। প্রীতম বন্ধুদের নিয়ে নিজের রুমে চুপচাপ বসে আছে শুকনো মুখ করে। বইয়ের সামনে বোনের জ্বর খেয়ে সে ভীষণ অপমান বোধ করছে। প্রেরণা এসে শুনেছে সবাই খেলেও ইনায়া খায়নি। ইনায়া খায়নি বলে প্রীতমও খায়নি। শপিং রেখে উঠে দাঁড়ায় প্রেরণা। পুনমের ঘরে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদরের সহিত ডাকে। ঘুম থেকে উঠালো ইনায়াকে। তারপর তাকে টেনে লিভিং রুমে এনে প্রতিবেশীদের দেখালো ঘুম ঘুম চোখে মিষ্টি একটা বউকে। সন্ধ্যা নাগাদ ইনায়াকে গোসল করে তাকে তার বিয়ের শাড়িটা পরিয়ে দিয়ে প্রেরণা। ইনায়া চুপচাপ বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে আছে। শাড়িটা পরিয়ে প্রেরণা তৃপ্তি করে দেখতে থাকে ভাইয়ের বউকে। ভারী স্বাস্থ্য, একটা আদুরে মেয়ে, গোটাটাই মনে হচ্ছে একটা গোলাপ। যা বুঝলো প্রেরণা, মেয়েটি স্বচ্ছ। তার ভাইটা সুখী হলেই হলো, তার আর কিচ্ছু চাই না। প্রেরণার চিন্তা ছিল ভাইয়ের কপালে এমন বিয়ে জুটবে সে ব্যাপারে। দুশ্চিন্তা কিছুটা কমলো প্রেরণার। ভাইয়ের উপর রাগ থাকলেও মনে মনে ভাইয়ের প্রতি সুখী এমন একটা মিষ্টি মেয়েকে বাছার জন্য প্রেরণা অর্ধেক পরিশ্রম কমে গিয়েছে। এখন পুনমের জন্য একজন বিশুদ্ধ মানুষকে পেলেই প্রেরণা নিশ্চিন্ত। ইনায়া নিলুপ্ত হয়ে দাঁড়িয়ে। ওকে আরেকবার দেখে প্রেরণা গভীর নিঃশ্বাস পেল। ভাইয়ের বউয়ের মন খারাপের কারণ তার জানা। সে ইয়ানার জোর করে টেনে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে গরম ভাতে মাংস ঝোল মেখে খাইয়ে দিল। না খেতে চাইলো জোর করে, রেগে ধমকে খাওয়ালো। তারপর নিজেও খেলো। সারাদিন কিচ্ছু খায়নি সে। প্রীতম ঘর থেকে বেরিয়ে দেখলো বোন আর বউকে। তারও ভীষণ খিদে পেয়েছিল। আপু এতটাই রেগে আছে তার ওপর যে তাকে একবারও সাধল না। মুচকি হাসলো প্রীতম। আর চোখে একবার লাল শাড়িতে মোড়ানো স্নিগ্ধ মুখটাকে দেখল। শত্রুর বোনও একটিবার চোখ তুলে দেখছে না তাকে। খাওয়া শেষে প্রেরণা ইয়ানার নিজের ঘরে নিয়ে আসলো। ডান হাতে মেয়েটা থুতনি কিছুটা উপরে তুলে নরম গলায় বলে, শামীম আঙ্কেলকে ফোন করেছিলাম 20 মিনিট আগে। সে বোঝাচ্ছে ইসমাম আঙ্কেলকে। মানলে মানবে, না মানলে কি করবো জানো? কাল তুমি, প্রীতম, আমি সবাই গিয়ে আঙ্কেল আন্টির পা ধরে ঝুলে থাকবো। যতক্ষণ না মানবে ততক্ষণ ছাড়বই না। ইয়ানা মাথা নিয়ে নেয়। প্রেরণা বুঝলো এত সহজে মেয়েটির মন ভালো হবে না। সে সিনেমাখা দৃষ্টি দেখতে থাকলো ভাইয়ের বউকে। শুদ্ধ তার মামার বন্ধুদের সাথে লিভিং রুমে বসে নিয়ে খেলছে। প্রীতমের বান্ধবীরা প্রীতমের ঘরে সাজিয়ে দিচ্ছে তাজা ফুল দিয়ে। প্রেরণা ফ্ল্যাটটা গম গম করছে হাসি আনন্দ। ইনায়া তখন পমির ঘরে রেখে প্রেরণা ফুপির সাথে বসে পরবর্তী পরিকল্পনা করে নিল। মুনিবা কিছুক্ষণ আগে পৌঁছেছে। ভাতিজির সাথে বসে প্রীতমের বিয়ে অনুষ্ঠানের সূচি বানিয়ে নেয়। মিস জেনি ব্যস্ত রান্না করে। প্রেরণা ফুপির সাথে আলোচনা সেরে উঠে মিস জেনিকে ডেকে তার হাত একটা নতুন পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলো, ওই বেয়াদবটাকে বলুন গোসল সেরে পরে নিতে। এটা যান। ঠিক রাত 8টা নাগাদ প্রীতমের সব বন্ধুরা চলে গেল খাওয়া দাওয়া করে। প্রেরণা ইয়ানার প্রণয়ের ঘরে রেখে প্রীতমের ঘরে ঢুকলো। ইনায়ের জন্য কেনা সবগুলো গুছিয়ে রাখলো ক্যাবিনেটে। প্রীতম বন্ধুদের অ্যাপার্টমেন্টে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছে। একটা গোটা দিন সবাই কম খাটেনি। প্রীতমকে নতুন জীবনে শুভেচ্ছা জানিয়েছে সবাই। চলে যায় প্রীতম প্রফুল্ল মনে। ঘুরে এলিভেটরের দিকে পা বাড়াতে দাঁড়িয়ে বলল হঠাৎ। পাঞ্জাবি পকেট থেকে ফোনটা বের করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গুগলে সার্চ বারে লিখল বইয়ের রাগ কমানোর উপায়। গুগল উত্তর দিল, ধৈর্য নিয়ে তার অভিযোগ শোনো। ছোট বড় সব অভিযোগ তাকে বলতে দিন। যতক্ষণ বলতে চায় চেঁচাতে দিন, কাঁদতে দিন। তারপর তার কাছে ক্ষমা চান ভদ্রতার সহিত। ওপরে দুটো উপায় কাজ না দিলে বউকে কাছে টেনে নরম আদরে ভরিয়ে দিন। স্ত্রীরা স্বামীর কাছে এখানে গলে যায়। প্রীতম আর্টিকেলটা দেখে হাসলো। নরম আদর আজ কাছে এলে প্রীতম মার খাবে ইরফান মির্জার ওই শান্তশিষ্ট বোনের হাতে। প্রীতম সার্চ বারে আরেকটা প্রশ্ন লিখে ফেলে, বাসরাতে স্ত্রীরা স্বামীকে কাছে থেকে কেমন আচরণ আশা করো। 2-একটা আর্টিকেল চোখে পড়ল প্রীতমের। সে একটাতে ঢুকলো।
তাতে লেখা, বাসর রাতে স্বামী স্ত্রীর জীবনে একটা বিশেষ রাত। দুজনেই একসাথে পথ চলা শুরু হয় এই রাত থেকে। দুজন মানুষ শারীরিক এবং মানসিকভাবে দুজনের জন্য সমপ্রীত হবার রাত এটা। তবে অনেক স্বামী এই রাতটাকে শুধু স্ত্রীর সহিত শারীরিক সম্পর্ক স্থাপনের রাত বলে মনে করে। তাদের কাছে মনে হয় এ রাতে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন না করলে তাদের জীবন বৃথা হয়ে যাবে। তাই বইয়ের মনে না বুঝেও নিজেদের অধিকার আদায়ে তারা ঝাঁপিয়ে পড়ে প্রথম রাতে শারীরিক সম্পর্ক স্থাপন। 98% মেয়েদের কাছে বিব্রতকর লাগে। একজন দায়িত্ববান স্বামী হিসেবে আপনাকে এই ব্যাপারে সচেতন হতে হবে। বউ পালিয়ে যাচ্ছে না, বউয়ের মন বুঝে পদক্ষেপ গ্রহণ করুন। প্রীতম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর্টিকেলের দিকে, তারপর ফোনটা অফ করে পাঞ্জাবি পকেটে ঢুকিয়ে নিতে নিতে অস্ফুটে বলে, ওরে বধূরে।